যেই রাতে মা মারা গেলেন সেদিনই তার পুরনো তোষকের নিচে লুকানো একটি ব্যাংকের পাসবই খুঁজে পেলাম, যেখানে জমা ছিল 19,80,000 টাকা। অথচ মা বছরের পর বছর শুধু বিধবা ভাতার টাকায় চলেছেন। ওষুধ, চাল, গ্যাস সব মিলিয়ে কোনোভাবে সংসার টিকত। পরের দিন ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট বের করতেই বুকের ভিতরটা জমে বরফ হয়ে গেল। প্রতি মাসে একটা মাসও বাদ যায়নি 20,000 টাকা করে পাঠানো হয়েছে টানা 18 বছর। যেদিন আমার জন্ম হয়েছিল সেদিন থেকেই। প্রেরকের নাম আরমান কবির। আমি কোনোদিন এই নামটা শুনিনি, কিন্তু রাতে বাবা যখন পুরনো একটা ছবি বের করলেন তখন দেখি অন্য একটা পদবীর নিচে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখে আমার নিজের মুখটাই তাকিয়ে আছে। মা একটা গার্মেন্টসে কাজ করতেন, পুরনো একটা ফ্যাক্টরি। ছোটবেলায় কতবার দেখেছি রাত জেগে সেলাই করতে করতে তার আঙুলে সুই ঢুকে রক্ত বের হয়েছে। তারপরও সকাল হলে আবার কাজে যেতেন। বছর কয়েক আগে ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। তারপর থেকে সংসারটা আরও কঠিন হয়ে পড়ে। মায়ের হাঁপানির ওষুধ, বাবার প্রেশারের ট্যাবলেট, ঘরের ভাড়া, বাজার সব মিলিয়ে মাস শেষের আগেই টাকা পয়সা শেষ হয়ে যেত। আমি নিজে একটা ছোট্ট টঙের দোকানে কাজ করতাম। সারাদিন চা বানাতে বানাতে হাতের চামড়া পর্যন্ত শক্ত হয়ে গিয়েছিল। তবুও কখনো বুঝিনি আমাদের ঘরের ভাঙা খাটের নিচে এত টাকা লুকিয়ে আছে। মা মারা যাওয়ার পর যখন ওনার কাপড় গোছাচ্ছিলাম তখনই পাসবইটা পাই। হাত কাঁপছিল। বারবার হিসাব মেলাতে গিয়ে ভুল হচ্ছিল। 19,80,000 টাকা। আমাদের কাছে এটা স্বপ্নের চেয়েও বড় কিছু। আমি ভেবেছিলাম বাবা সব জানেন, কিন্তু বাবা শুধু চুপচাপ বসে রইলেন। একটার পর একটা বিড়ি টানছিলেন। চোখ দুটো এমন ক্লান্ত লাগছিল যেন এক রাতেই 10 বছর বুড়ো হয়ে গেছেন। আমি জিজ্ঞেস করলাম, এই টাকা কোথা থেকে এলো? বাবা আমার দিকে তাকালেন না, শুধু নিচু গলায় বললেন, তোর মা তোর জন্য জমিয়েছে, তুই রাখ। আমি বিশ্বাস করিনি। পরের দিন সকালে একাই ব্যাংকে গেলাম। স্টেটমেন্ট হাতে নিয়ে প্রথম লাইন পড়তেই শরীর ঠান্ডা হয়ে গেল। প্রতি মাসে 20,000 টাকা, একটাও মাস বাদ নেই। 18 বছর ধরে, আমার জন্মের মাস থেকে প্রেরক ছিলেন আরমান কবির। আমি বাড়ি ফিরে কাগজগুলো টেবিলের উপর ছুঁড়ে মারলাম। কে এই আরমান কবির? বাবা জসিম মিয়া নামটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন, যেন বহু বছর ধরে ঘৃণা করে আসছেন এই মানুষটাকে। তারপর ধীরে ধীরে উঠে ভিতরের ঘরে গেলেন। পুরনো আলমারির নিচে থেকে একটা হলদেটে ছবি বের করলেন। ছবিতে একজন মানুষ দাঁড়িয়ে আছে, দামি পাঞ্জাবি, পরিপাটি চেহারা, আত্মবিশ্বাসী হাসি, চোখে সেই ধরনের শান্ত ভাব যাদের জীবনে কখনো টাকার জন্য থেমে থাকে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, লোকটা দেখতে ঠিক আমার মতন। না, আমার মতো না, আমি যেন ওনারই ছোট অংশ। আমার হাত কাঁপতে শুরু করলো। এর মানে কি? বাবা ধীরে ধীরে বসে পড়লেন। চোখ লাল হয়েছিল, কিন্তু কান্না করলেন না, শুধু ফিসফিস করে বললেন, আমি তোর আসল বাবা না। মুহূর্তের মধ্যেই মনে হলো মেঝেটা পায়ের নিচে থেকে সরে গেছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। মাথার ভেতর শুধু একটা শব্দই ঘুরছিল, আসল বাবা না। তারপর বাবা এমন একটা সত্য বললেন যেটা মা পুরো জীবন লুকিয়ে রেখেছিলেন। মা যখন খুব ছোট ছিলেন তখন ওই গার্মেন্টসেই কাজ করতেন। আরমান কবির তখন বড় ব্যবসায়ী। ফ্যাক্টরির মালিকদের সঙ্গে কাজের সূত্রে আসা যাওয়া ছিল। ভদ্র, শিক্ষিত, নরম গলায় কথা বলা মানুষ। সেই ধরনের পুরুষ যারা হাসতে হাসতে মানুষের জীবন শেষ করে দিতে পারে, অথচ মুখের অভিব্যক্তি পর্যন্ত বদলায় না। মা তখন পুরো ফ্যাক্টরির সবচেয়ে সুন্দর মেয়ে ছিলেন। আর তারপর আমি মায়ের পেটে চলে আসি। আরমান নাকি মাকে কথা দিয়েছিলেন বিয়ে করবেন, শহরের বাইরে কোথাও একটা বাসা নেবে, নতুন জীবন শুরু করবে। কিন্তু তার আগেই সব জেনে যায় তার স্ত্রী, নাম রুবাইয়াত কবির। বাবার মুখে শুনলাম একদিন সে কয়েকজন লোক নিয়ে ফ্যাক্টরিতে গিয়ে মাকে সবার সামনে অপমান করেছিল, চুল ধরে টেনে মেঝেতে ফেলে দিয়েছিল, চিৎকার করে বলেছিল, বিবাহিত পুরুষের পিছনে ঘোরা মেয়ে ছেলে। পরের দিনই মা চাকরি হারান। তখন তিনি গর্ভবতী। চারপাশের মানুষ কটু কথা বলতে শুরু করে। এলাকার মহিলারা ফিসফিস করত, পুরুষেরা তাকিয়ে থাকতো অন্য চোখে। আর আমি তখনও জন্মাইনি। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম,
আর উনি? আরমান কবির কি করলেন? বাবা হঠাৎ তিক্তভাবে হেসে উঠলেন। নিজের বউয়ের সামনে দাঁড়িয়ে কসম খেয়েছিল আর কোনোদিন তোর মায়ের মুখ দেখবে না। আমি চুপ করে গেলাম। বুকের ভিতর এমন ব্যথা হচ্ছিল যেন কেউ মুঠো করে ধরে আছে। মায়ের জন্য কষ্ট হচ্ছিল, আবার সেই মানুষটার প্রতিও অদ্ভুত ঘৃণা হচ্ছিল যে আমাকে পৃথিবীতে এনে একবারও ফিরে তাকায়নি। আমি ধীরে ধীরে বললাম, তুমি তো সব জানতে। হ, টাকার কথাও? তোর জন্মের দিন থেইকা। বাবা জানালেন, আরমান কবির প্রতি মাসেই টাকা পাঠাতো। মা খুব কমই নিজের জন্য সেই টাকা খরচ করতেন। আমি অসুস্থ হলে স্কুলে ভর্তি করাতে, বই কিনতে, উৎসবে জামা দিতে শুধু তখনই একটু খরচা করতেন, বাকিটা জমাতেন, যেন কোনো কিছুর অপেক্ষায় ছিলেন। আমি মাথার ভিতর হিসাব করতে শুরু করলাম। প্রতি মাসে 20,000, 12 মাসে 2,40,000, 18 বছরে 43 লাখেরও বেশি। কিন্তু ব্যাংকে আছে মাত্র 19,80,000। বাকি টাকাগুলো কোথায় গেল? আমি তাকালাম বাবার দিকে। বাকি টাকা? বাবা উত্তর দিলেন না। আবার আলমারির কাছে গেলেন, একটা বাদামি খাম বের করে আমার সামনে রাখলেন। খামের ওপর মায়ের কাঁপা হাতের লেখা, তানিয়ার জন্য একা পড়বি। আমি ধীরে ধীরে খাম খুললাম। ভিতরে একটা ভিজিটিং কার্ড, রাশেদ ওহাইদ সিনিয়র পার্টনার, আর কার্ডের পিছনে মায়ের লেখা ছোট্ট একটা লাইন, তানিয়া, ওনারে খুঁজে বের করো, পুরো সত্যিটা উনিই বলবেন। জীবন তোকে অনেক ঠকিয়েছে, কিন্তু আমি যা করেছি সব তোর ভালোর জন্য। সেদিন রাতে আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি। মায়ের ঘরে ঢুকে সব খুঁজতে শুরু করলাম। পুরনো শাল, বারবার সেলাই করা ব্লাউজ, ভাঙা চশমা, অর্ধেক খালি ড্রয়ার, সব কিছুতেই মায়ের গন্ধ লেগেছিল। হঠাৎ খাটের নিচে একটা পুরনো ফাইল পেলাম। খুলতেই থমকে গেলাম। পত্রিকার কাটিং, অনেকগুলো, সবগুলোই কবির গ্রুপ নিয়ে। পুরনো বিজনেস রিপোর্ট, ইন্টারভিউ, সংবাদ, হাসপাতাল প্রকল্প, বিল্ডিং ব্যবসা, ঋণ, শেয়ার বাজার, সব। আর মা লাল কলম দিয়ে অনেক লাইনে দাগ টেনেছিলেন। পাশে ছোট ছোট নোট লিখে রেখেছিলেন। খুব হিসেবি, খুব বুদ্ধিমান, আর ভীষণ ঠান্ডা মাথার। 2019 ভুয়া মুনাফা, 2021 লোকসান লুকানো হয়েছে, 2024 ছেলের ভুল সিদ্ধান্তে 3টে প্রজেক্ট বন্ধ। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। মা শুধু টাকা জমাচ্ছিলেন না, তিনি ওই পরিবারটার উপরও নজর রাখছিলেন। 18 বছর ধরে। আমি ফোন বের করে সার্চ দিলাম, আরমান কবির, দেশের বড় ব্যবসায়ী, হাসপাতাল, রিয়েল অ্যাসেট, ইম্পোর্ট ব্যবসা, শত কোটি টাকার মালিক। তারপর একটা পারিবারিক ছবি চোখে পড়ল। আরমান কবির দাঁড়িয়ে আছেন স্ত্রী রুবাইয়ার পাশে, গহনার নিখুঁত এক মহিলা। তাদের পাশে দাঁড়িয়ে তাদের ছেলে লিয়ান কবির, 26 বছর বয়স, বিদেশে পড়াশোনা করেছে, বাবার কোম্পানির পরিচালক, হাতে এমন ঘড়ি যার দামে আমাদের পুরো বস্তিটা কিনে ফেলা যায়। আর আমি 18 বছরের একটা মেয়ে, সারাদিন চা বানাই, হাতে কড়া পড়ে গেছে। আর আমার মা, তিনি অর্ধেক জীবন কাটিয়েছেন চুপচাপ একটা পরিবারের পতন দেখার অপেক্ষায়। পরের দিন সকালে আলমারি খুলে মায়ের কিনে দেওয়া সবচেয়ে ভালো কামিজটা পরলাম। গত উৎসবে নিউ মার্কেটের সেল থেকে কিনে দিয়েছিলেন। দরজার কাছে পৌঁছাতেই বাবা আমাকে ডাকলেন। আমি থামলাম। বাবা অনেকক্ষণ চুপ থেকে নিচু গলায় বললেন, তোর মা মরার আগে একটা কথা কইছিল। বাবা দরজার সামনে দাঁড়িয়েছিলেন, এক হাত এখনো দরজার পাল্লায় রাখা। মনে হচ্ছিল তিনি আমাকে আটকে রাখতে চান, আবার এটাও জানেন আমি আর থামব না। আমি ধীরে জিজ্ঞেস করলাম, কি কথা? বাবা চোখ নামিয়ে ফেলেন। শার্টে বিড়ির ছাই লেগে আছে, নখগুলো কামড়ে ছোট হয়ে গেছে। চোখের নিচে জমে থাকা ক্লান্তিটা এত পুরনো লাগছিল যেন বহু বছর ধরে তিনি ঠিক মতন ঘুমাননি। কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোর মা কইছিল যদি কোনোদিন তানিয়া জানতে পারে কে ওরে দুনিয়ায় আনছে, তাহলে ওরে কইস মায়া খুঁজতে যাইও না, সত্যরে খুঁজবি। আর যে মানুষটা সত্যি সত্যি তোকে মানুষ করছে তার জন্য কোনোদিন লজ্জা পাইওস না। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। বাবা কোনোদিন খুব আদর করতে জানতেন না। তিনি রাগী ছিলেন, চুপচাপ ছিলেন। জীবনের সাথে এত যুদ্ধ করেছেন যে ভালোবাসাটাও কখনো নরমভাবে দেখাতে পারেননি। কিন্তু সেই মুহূর্তে মানুষটাকে খুব ছোট লাগছিল, ভীষণ একা। আমি ধীরে বললাম, তুমি চাও আমি কি করি? বহু বছর পর বাবা সরাসরি আমার চোখের দিকে তাকালেন। শুধু এইটাই চাই, সুস্থভাবে ফিরে আসিস।
আর ওই বড়লোক গুড়ালে কোনো দিন তোরে ছোট মনে করতে দিবি না। আমি কিছু বললাম না, শুধু মাথা নাড়লাম। তারপর ব্যাগে খামটা রেখে বের হয়ে গেলাম। রাশেদ ওহাইদের অফিসটা ছিল পুরনো বিল্ডিংয়ে। বাইরে থেকে দেখলে মনে হবে ভাঙাচোরা এক অফিস, কিন্তু ভিতরে ঢুকতেই অন্য এক পরিবেশ। ভারী কার্পেট, পুরনো কাঠের ফার্নিচার, দেওয়ালে দামি ঘড়ি, আর চারপাশে এমন একটা নীরবতা যেন এখানে বছরের পর বছর ধরে অনেক গোপন কথা জমে আছে। রিসেপশনের মহিলা আমার দিকে মাথা থেকে পা পর্যন্ত একবার তাকালেন। আমি নিজের স্যান্ডেলটার দিকে তাকিয়ে অস্বস্তি পেলাম। তারপর নাম বলতেই তিনি আর কিছু জিজ্ঞেসই করলেন না, শুধু উঠে দাঁড়িয়ে বললেন, এইদিকে আসুন। লম্বা করিডোর পেরিয়ে আমাকে একটা কেবিনে নিয়ে যাওয়া হলো। রাশেদ ওহাইদের বয়স 60-এর বেশি হবে। চুল পুরো সাদা, চোখ দুটো অদ্ভুত শান্ত কিন্তু ক্লান্ত, যেন অনেক মানুষের ভাঙা জীবন খুব কাছ থেকে দেখেছেন। তিনি আমাকে দেখেই ধীরে চশমাটা খুললেন। তারপর অনেকক্ষণ তাকিয়ে থেকে বললেন, তুমি ওনারই মতন দেখতে। আমি ঠান্ডা গলায় বললাম, দুর্ভাগ্যজনক। লোকটা হাসলেন না, শুধু বসতে বললেন। তারপর টেবিলের ওপর একটা মোটা নীল ফাইল রাখলেন। ফাইলের ওপরে লেখা তানিয়া আক্তার, নিচে মা শিউলি আক্তার। আমাদের বর্তমান পদবী না। আমি কিছু জিজ্ঞেস করলাম না, শুধু অপেক্ষা করলাম। রাশেদ সাহেব ধীরে বললেন, তোমার মায়ের সাথে আমার পরিচয় প্রায় 16 বছর আগে। একদিন খুব সাধারণ একটা সালোয়ার কামিজ পরে এখানে এসেছিলেন। হাতে আঘাতের দাগ ছিল, কিন্তু মাথা উঁচু ছিল। আমার গলা শুকিয়ে এলো। কেন এসেছিলেন? আরমান কবির তোমার মায়ের মুখ বন্ধ রাখতে মাসে মাসে টাকা পাঠাতো, কিন্তু তোমার মা বেশি টাকা চাইতে আসেননি। তিনি জানতে এসেছিলেন কিভাবে তোমাকে নিরাপদে বড় করবেন, যেন ওই পরিবারের সামনে আর কোনো দিন দাঁড়াতে না হয়। আমি চুপ করে শুনছিলাম। রাশেদ সাহেব ফাইল খুললেন। ভিতরে ব্যাংক স্টেটমেন্ট, কাগজপত্র, চুক্তি, সংবাদপত্রের কাটিং, আর সেই একই লাল দাগ যেগুলো আমি মায়ের ঘরে দেখেছিলাম। কিন্তু এবার আরও ভয়ঙ্কর কিছু ছিল। ভিতরের রিপোর্ট, ভুয়া কোম্পানির নাম, লোনের কাগজ, এক কোম্পানির টাকা অন্য কোম্পানিতে ঘুরিয়ে লোকানোর হিসাব। আমি হতবাক হয়ে তাকিয়েছিলাম। রাশেদ সাহেব বললেন, তোমার মা হিসেব বুঝতে শিখে গিয়েছিলেন। প্রথমে আমি একটু সাহায্য করেছিলাম, তারপর বাকিটা উনিই শিখে নেন। প্রতি মাসে একদিন করে আসতেন, কখনো ভয় পেতেন, কখনো খুব রাগে কাঁপতেন, কিন্তু সবসময় একটা ছোট্ট ডায়েরি নিয়ে আসতেন। আমি ফিসফিস করে বললাম, কেন? লোকটা দীর্ঘশ্বাস ফেললেন, কারণ উনি বলতেন, আমি যদি মেয়েকে বড়লোকের শৈশব দিতে না পারি, অন্তত এমন ভবিষ্যৎ দেব যেখানে কেউ ওরে পা দিয়ে মারাইতে পারবে না। আমার চোখ ঝাপসা হয়ে আসছিল। আমি হঠাৎ মনে করলাম, কতদিন মা নিজের জন্য নতুন কাপড় কেনেননি। উৎসবের আগে আমাকে জামা কিনে দিয়ে বলতেন, আমারটা তো পুরনোই ভালো আছে। আমি বুঝতেই পারিনি ওই পুরনো কাপড়ের আড়ালে মা এত বড় কিছু লুকিয়ে রেখেছিলেন। আমি হঠাৎ বললাম, কিন্তু টাকার হিসেব তো মিলছে না, অনেক টাকা নেই। রাশেদ সাহেব আর একটা কাগজ এগিয়ে দিলেন। এটা ব্যাংক পাসবই না, ইনভেস্টমেন্ট ফান্ড, আমার নামে। আমি যখন 9 বছরের, তখন এটা খোলা হয়েছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তোমার মা ইচ্ছে করেই কিছু টাকা আলাদা রেখে গেছেন, যেন দরকার হলে তুমি সাথে সাথেই ব্যবহার করতে পারো, কিন্তু বাকিটা আমরা বিনিয়োগ করেছি। কেন? যাতে তুমি শুধু বাঁচো না, স্বাধীনভাবেও বাঁচতে পারো। তিনি আমাকে পরের পাতাটা দেখালেন। ছোট্ট ছোট্ট শেয়ার, কোম্পানির অংশ, ঋণ কেনা হয়েছে খুব কম দামে। সব কিছু কোনো না কোনোভাবে কবির গ্রুপের সাথে জড়িত। খুব ছোট ছোট অংশ, বছরের পর বছর ধরে কেনা হয়েছে, ধীরে ধীরে, চুপচাপ। মনে হচ্ছিল মা যেন সুই সুতো দিয়ে ওই পরিবারের সাম্রাজ্য থেকে টুকরো টুকরো অংশ কেটে নিজের কাছে রেখে দিচ্ছিলেন। রাশেদ সাহেব ধীরে বললেন, প্রথমে উনি শুধু তোমার ভবিষ্যৎ বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু পরে বুঝলেন কবির গ্রুপের ভেতর থেকে ফাঁপা হয়ে যাচ্ছে। আমি চুপ করেই শুনছিলাম কথাগুলো। আরমান কবিরের ছেলে লিয়ান, সে নিজেকে বড় ব্যবসায়ী ভাবতে গিয়ে অনেক বড় ভুল করেছে। বড় বড় প্রজেক্টে টাকা ঢেলেছে, হাসপাতাল, শপিং কমপ্লেক্স, অনেক কিছুই ঠিক মতন দাঁড়ায়নি। তোমার মা বুঝে গিয়েছিলেন একদিন এই সাম্রাজ্যে ফাটল ধরবেই। তারপর লোকটা আমার দিকে তাকালেন, চোখে অদ্ভুত সম্মান। তারপর উনি ঠিক করলেন, যেদিন তুমি সত্যটা জানবে, সেদিন যেন ওই বাড়িতে ভিক্ষুক হয়ে না ঢোকো, এমন একজন হয়ে ঢোকো যারে ওরা এড়িয়ে যেতে পারবে না।
আমার বুক হু হু করে উঠল। মা, পুরনো সোয়েটার পরা, সারাক্ষণ শুয়ে আঙুল ফোটানো একটা মহিলা চুপচাপ 18 বছর ধরে নিজের অপমানের হিসাব কষে গেছেন। রাশেদ সাহেব আবারও ড্রয়ার খুললেন, একটা সিল মারা খাম বের করলেন। মায়ের হাতের লেখা চিনতে আমার 1 সেকেন্ডও লাগলো না। হাত কাঁপতে কাঁপতে খুললাম। তানিয়া, তুই যদি এই চিঠি পড়িস, তার মানে আমি আর বেঁচে নেই। আমারে মাপ কইরা দিস। তোকে অনেক কিছু লুকাইছি, কিন্তু তোরে বিশ্বাস করিনি বলে না, আমি মানুষগুলোরে চিনতাম বলে। তোর আসল বাবা ওই মানুষ না যে তোর জ্বরের রাতে মাথায় পানি দিচ্ছে, না ওই মানুষ যে নিজের রিক্সাটা বন্ধক রাখছে তোর স্কুলের জুতো কেনার জন্য, আর না ওই মানুষ যে সারাদিন খাটার পরও তোকে সাইকেল চালানো শিখিয়েছে। ওই মানুষটা হলো জসিম। বাকিটা শুধু রক্ত, আর রক্ত সবসময় পরিবারে হয় না। কিছু ঋণ সবসময় শোধ করা যায় না, সত্য করে। কাউরে ভালোবাসার জন্য ভিক্ষা চাইবি না, মাথা নিচু করবি না। আর যদি কোনোদিন ওদের সামনে দাঁড়াস, তাহলে সোজা হয়ে দাঁড়াবি। আর একটা কথা মনে রাখিস, আমি এই সব জমিয়েছি প্রতিশোধের জন্য না, যেন তুই আর কোনোদিন ভয় না পাস। আমি আর পড়তে পারলাম না, চোখের পানি কাগজের ওপর পড়ছিল। রাশেদ সাহেব আমাকে কাঁদতে দিলেন। অনেকক্ষণ পর শুধু 1 গ্লাস পানি এগিয়ে দিলেন। তারপর বললেন, কাল কবির গ্রুপের বার্ষিক মিটিং। আমি ধীরে বললাম, তারপর? তোমার মা স্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন, তুমি চাইলে আজই সব বন্ধ হয়ে যাবে, ফাইল পুড়িয়ে ফেলবো, টাকা নিয়ে তুমি নিজের জীবন নিয়ে চলে যাবে, কিন্তু যদি ঢুকতে চাও। তিনি থামলেন, তারপর নিচু গলায় বললেন, তাহলে এমনভাবে ঢুকবে যেটা ওদের সকালটাই বদলে দেবে। আমি মনে করতে পারি না আমি হ্যাঁ বলেছিলাম কিনা, কিন্তু 1 ঘন্টা পর আমি নিজের ঘরে বসে পুরো ফাইলটা পড়ছিলাম। একটার পর একটা কাগজ, একটার পর একটা সত্য। সেখানে একটা গোপন কাগজও ছিল। আরমান কবির বহু বছর আগে গোপনে কৃতিত্ব স্বীকার করে একটা ডকুমেন্টসে সই করেছিলেন। প্রকাশ্যে না, সম্মানের সাথে না, শুধু ভবিষ্যতে মামলা হলে নিজের সুবিধার জন্য। আমি সেখানে কোনো মেয়ে না, কোনো সন্তান না, আমি ছিলাম আইনি ঝুঁকি। সেই মুহূর্তে আমার সব ভয় মরে গেল। পরের দিন সকালে মায়ের কিনে দেওয়া হালকা বেজ রঙের কামিজটা পরলাম, চুল বেঁধে নিলাম, চোখে কাজল দিলাম, ঠিক যেভাবে মা শক্ত হতে চাইলে দিতেন। বের হওয়ার সময় বাবা ডাকলেন। আমি ভেবেছিলাম বড় কিছু বলবেন, কিন্তু তিনি শুধু আমার কামিজের কলারটা ঠিক করে দিলেন। তারপর ফিসফিস করে বললেন, মাথা নিচু করবি না। মিটিংটা হচ্ছিল তাদের নিজেদের 5 তারকা হোটেলে। চারপাশে সাদা মার্বেল, দামি ফুলের গন্ধ, ঠান্ডা বাতাস, আর এমন সব মানুষ যাদের শরীর থেকেই টাকার গন্ধ বের হয়। আমি একা ঢুকতে পারতাম না, কিন্তু রাশেদ সাহেবের পাশে হাঁটতেই সবার আচরণ বদলে গেল, যেন আমি এই জগতের কেউ। প্রথমে লিয়ানকে দেখলাম, গাঢ় নীল স্যুট, হাতে দামি ঘড়ি, মুখে ফাঁপা আত্মবিশ্বাস। ছবির চেয়ে সামনাসামনি আরও লম্বা, আর আরও বেশি শূন্য। সে কয়েকজন বিনিয়োগকারীদের সাথে কথা বলছিল। হঠাৎ আমার দিকে তাকাতেই থেমে গেল। 2 সেকেন্ড পুরো স্থির। মনে হচ্ছিল সে নিজের বাবার তরুণ দরিদ্র একটা সংস্করণ দেখছে। তারপর আমি রুবায়াত কবিরকে দেখলাম। এখনো ভীষণ সুন্দর, কিন্তু সেই সৌন্দর্যে কেমন বিষ মিশে আসে। তিনি প্রথমে আমার জামা দেখলেন, স্যান্ডেল দেখলেন, ব্যাগ দেখলেন, তারপর মুখের দিকে তাকালেন। আর ঠিক তখনই বুঝে গেলেন কেউ কিচ্ছু বলেনি তাকে, কিন্তু কিছু সত্য আছে যেগুলো দরজায় কড়া নাড়ে না, সোজা বুকের ভেতর ঢুকে যায়। হলের একদম শেষ মাথায় দাঁড়িয়েছিলেন আরমান কবির, কাগজ দেখছিলেন। হঠাৎ চোখ তুলে আমার দিকে তাকাতেই তার মুখের রং বদলে গেল। সেই প্রতিক্রিয়ায় কোনো সৌন্দর্য ছিল না, কোনো ভদ্রতা ছিল না, ছিল শুধু ভয়। রাশেদ ওহাইদ যখন টেবিলের সামনে দাঁড়িয়ে কাগজপত্রগুলো সবার চোখের সামনে তুলে ধরলেন, তখন পুরো হল ঘরটা এক মুহূর্তে যেন থমকে গেল। কিছু সেকেন্ড আগে পর্যন্ত যে জায়গাটা ছিল হাসি, গ্লাসের শব্দ আর আত্মবিশ্বাসী কথাবার্তায় ভরা, সেই জায়গাটাই হঠাৎ ভারী হয়ে উঠল অস্বস্তিতে। রাশেদ শান্ত গলায় বললেন, এই মিটিং এখন আগের মতো থাকবে না। এখানে উপস্থিত সবার জানা দরকার, কোম্পানির ভিতরে বছরের পর বছর ধরে দায় দেনা লোকানো হয়েছে, আর এই সিদ্ধান্তগুলোর পিছনে কিছু সই আছে যেগুলো আইনি তদন্তের আওতায় পড়ে। হলের ভিতর ফিসফিস শুরু হয়ে গেল। কেউ উঠে দাঁড়ালো, কেউ ফোন বের করলো, আর আমার ভিতরটা ধীরে ধীরে কাঁপতে শুরু করলো। আমি অনুভব করছিলাম এই মুহূর্তটা আমার জন্য না, বরং বহু বছরের জমে থাকা কোনো অদৃশ্য যুদ্ধের শেষ ধাপ।
লিয়ান কবির হঠাৎ সামনে এগিয়ে এলো। এর মানে কি? এসব নাটক কেন? রাশেদ একবারও তার দিকে তাকালেন না, শান্ত স্থির কণ্ঠে বললেন, মানে খুব সহজ। তোমাদের কোম্পানির সত্য লুকিয়েছে, আর সেই সত্য এখন কাগজে। হঠাৎ করে পুরো হল ঘরের ভার যেন আরও বেড়ে গেল। তখনই রুবাইয়াত কবির সামনে এগিয়ে এলেন, চোখে তীক্ষ্ণতা। আর এই মেয়েটাকে? তার দৃষ্টি আমার উপর এসে থেমে গেল। এবারেই বুঝলাম সময় এসেছে। আমি ধীরে এক পা সামনে এগোলাম। হাত পা অবশ লাগছিল, কিন্তু থামিনি। মাকে মনে পড়ল, বাবাকে মনে পড়ল, আর সেই 18 বছর ধরে জমে থাকার নীরবতা মনে পড়ল। আমি বললাম, আমি তানিয়া জোবায়েব। নামটা বলতেই রুবায়েতের মুখে হালকা এক পরিবর্তন দেখা গেল, কিন্তু বুঝতে পারলাম তিনি এখনো পুরোটা ধরতে পারেননি। রাশেদ পাশে দাঁড়িয়ে বলেন, এই মেয়ে হেনা জোবায়েবের মেয়ে। হলের বাতাস বদলে গেল। কিছু মানুষ হঠাৎ ফিসফিস বন্ধ করে দিল, কিছু চোখ আমার দিকে স্থির হয়ে গেল। আমি নিজের ভিতর শক্ত হয়ে দাঁড়ালাম। তারপর বললাম, আমি কোনো অচেনা মানুষ না, আমি এই পরিবারেরই অংশ। এই কথাটা বলতেই যেন কারোর বুকের ভিতর কাঁচ ভেঙে গেল। লিয়ান হঠাৎ হেসে উঠল। প্রমাণ কি? রাশেদ তার দিকে তাকালেন, তারপর একটা ফাইল খুলে টেবিলে রাখলেন। প্রমাণ এখানে। একটা সই করা কাগজ, একটা আইনি স্বীকৃতি, একটা সত্য যেটা এত বছর লুকিয়ে রাখা হয়েছিল। হঠাৎ করেই বিশৃঙ্খলা শুরু হলো। কেউ চিৎকার করছে, কেউ নিরাপত্তা ডাকছে, কেউ ফাইল কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমি দাঁড়িয়েছিলাম ঠিক মাঝখানে, কিন্তু আশ্চর্যজনকভাবে আমি ভয় পাইনি। কারণ ভয় তখনই মরে যায় যখন সত্য সামনে দাঁড়ায়। হঠাৎ রুবাইয়াত আমার দিকে এলেন। তার চোখে ঘৃণা নয়, বরং কিছুটা ভাঙা অহংকার। তুমি আমাদের জীবনে ঢুকে কি করতে চাও? আমি তার দিকে তাকালাম, শান্ত গলায় বললাম, ঢুকতে না, আমি আগে থেকেই আছি, শুধু এখন দেখানো হচ্ছে। এই কথার পর তিনি আর কিছু বলতে পারলেন না, শুধু দাঁড়িয়ে রইলেন, যেন প্রথমবার বুঝতে পারছেন সবকিছু আর নিয়ন্ত্রণে নেই। কিছুক্ষণ পর হলের অবস্থা পুরোপুরি বদলে গেল। বিনিয়োগকারীরা একে একে বের হয়ে যাচ্ছিল, কেউ ফোনে কথা বলছে, কেউ আইনজীবী ডাকছে। পুরো বিল্ডিং যেন একটা অদৃশ্য ঝড়ে ভেঙে পড়েছে। রাশেদ ধীরে বললেন, আজকের মিটিং স্থগিত। তারপর নিচু গলায় যোগ করলেন, তথ্য ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে গেছে। এটা শোনা মাত্র লিয়ানের মুখ শক্ত হয়ে গেল। তার আত্মবিশ্বাস প্রথম ভার ভেঙে পড়তে শুরু করলো। আমি টেবিলের কাছে গেলাম, ব্যাগ খুললাম, মায়ের সেই চিঠিটা বের করলাম, কাঁপা হাতে রাখলাম টেবিলে। কাগজটা যেন হঠাৎ পুরো রুমের কেন্দ্রবিন্দু হয়ে গেল। আমি বললাম, এই মানুষটা আমার মা। উনি 18 বছর ধরে এই পরিবারের গোপন সত্য খুঁজে গেছেন, আর তোমরা তখন চুপচাপ ছিলে। কিছুক্ষণ নীরবতা। তারপর আরমান কবির ধীরে সামনে এলেন, তার চোখ আমার দিকে। আর এই প্রথম সেখানে কোনো অহংকার ছিল না, শুধু ক্লান্তি। তিনি ধীরে বললেন, আমি দুঃখিত। এই একটা শব্দ, খুব ছোট্ট, কিন্তু আমার ভিতরে কোনো প্রতিক্রিয়া তৈরি করলো না। কারণ আমি জানতাম কিছু দুঃখিত শব্দ জীবনের ক্ষত মুছে দেয় না। আমি তাকে সরাসরি তাকিয়ে বললাম, আপনি আজ বলছেন কারণ সবাই দেখছে? তারপর ঘুরে চলে এলাম, বাইরে বেরিয়ে এলাম। সন্ধ্যা নামছিল, হাওয়াটা ভারী ছিল। হঠাৎ মনে হলো বমি আসছে। আমি থেমে গেলাম। রাশিদ আমার হাত ধরে রাখলেন। শ্বাস নাও। আমি ধীরে ধীরে শ্বাস নিতে শুরু করলাম। কিছুক্ষণ পর শান্ত হলাম। সেই রাতে আমি গেলাম কবরস্থানে, মায়ের কাছে। চারপাশে নিস্তব্ধতা, শুধু বাতাসের শব্দ। তার পাশে বসেছিল জসিম চাচা, হাতে এক কাপ চা আর এক প্যাকেট বিস্কুট, যেন মৃত্যু আর জীবন তার কাছে একসাথে স্বাভাবিক। আমি ধীরে ধীরে তার কাছে গেলাম। তিনি কিছু বললেন না, শুধু চা দিলেন। আমি বসে পড়লাম। তারপর বললাম সব কিছু, মিটিং, সত্য, সেই ভাঙন। তিনি চুপচাপ শুনলেন, কোনো প্রশ্ন করলেন না। সে শুধু বললেন, তুই এখন কি হইতে চাস? আমি কিছুক্ষণ চুপ রইলাম, তারপর বললাম, জানি না। তিনি হেসে উঠলেন, জানি না না, তুই ভয় পাচ্ছিস। আমি মাথা নিচু করলাম। তিনি ধীরে বললেন, তোর মা থাকলে কি করতো জানিস? আমি তাকালাম। তিনি কবরের দিকে ইশারা করলেন, বলতো, মাথা নিচু করবি না, কারণ তুই ওর মেয়ে। আমার চোখে পানি এসে গেল। পরের কয়েক মাসে সব বদলে গেল।
কবির পরিবারের সাম্রাজ্য ভেঙে পড়তে শুরু করলো। কেস, তদন্ত, মিডিয়ার চাপ, অভ্যন্তরীণ লড়াই। লিয়ান হারিয়ে গেল ব্যবসার ভিতর। রুবাইয়াত সমাজের সামনে আর আগের মতন থাকতে পারলেন না। আর আরমান কবির, তিনি বারবার আমার সামনে আসতে চাইলেন, কখনো আইনজীবী দিয়ে, কখনো একা। তিনি আমাকে নাম দিতে চাইলেন, পরিবার দিতে চাইলেন, অধিকার দিতে চাইলেন। আমি কিছুই নিইনি, শুধু নিজের প্রাপ্যটা নিয়েছি। না প্রতিশোধের জন্য, বরং নিজের অবস্থানটা তৈরি করার জন্য। কিছু মাস পরে পুরনো সেই এলাকায় একটা জায়গা খোলা হলো। মা যেই কাপড় সেলাই করতেন, সেই পরিবেশের মতন একটা জায়গা, একটা ছোট্ট প্রশিক্ষণ কেন্দ্র মেয়েদের জন্য, সেলাই শেখানোর স্কুল। নাম রাখা হলো হেনা কর্মশালা। উদ্বোধনের দিন জসিম চাচা কাঁচি কাটলেন, আমি পাশে দাঁড়িয়েছিলাম। ভিতরে একটা অদ্ভুত শান্তি কাজ করছিল। রাতে সবাই চলে যাওয়ার পর আমি একা বসেছিলাম। চারপাশে নতুন কাপড়ের গন্ধ, নতুন শুরু। আমি মায়ের একটা পুরনো ছবি বের করলাম, দীর্ঘক্ষণ তাকিয়ে রইলাম। তারপর আলতো করে বললাম, মা, তুই ঠিকই জানতিস যে আমি পারবো। ছবিটা আবার রেখে দিলাম। আলোর সুইচ বন্ধ করলাম আর বেরিয়ে এলাম। পিছনের দরজা বন্ধ হওয়ার শব্দটা ছিল খুব শান্ত, কিন্তু সেই শব্দের ভিতরেই ছিল একটা নতুন জীবন শুরু হওয়ার ইশারা। সমাপ্ত। গল্প নীল উত্তাপ। লেখক গল্পঘর।